আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে ইকুইটি আয়োজিত এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ, প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় আপনারা আলোচনা করেছেন, আমরা আলোচনা করেছি এবং মৌলানা মরহুম মহিউদ্দিন খান সাহেবের জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দিক দিয়ে, বিশেষ করে প্রথম দুজন আলোচক মাওলানা জলালউদ্দিন সাহেব এবং অধ্যক্ষ মাওলানা ইউসুফ সাহেব দুজনেই বিস্তারিত আলোচনা করেছেন বিভিন্ন তার জীবনের দিক নিয়ে। তাছাড়া ওনার ছেলে এবং জামাতাও আলোচনা অনেক করেছেন এবং আরো কয়েকজন আলোচক আলোচনা করেছেন। আলোচনা অনেক দিকে কভার করেছেন। আর সময় অনেক হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে এসছে। আমার সময় বেশি দেরি করব না। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আলোচনা করেছেন এবং আরো সময় পেলে হয়তো আপনারা ভালো আলোচনা করতে পারতেন। মহিউদ্দিন খান সাহেবের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের না। ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তো ওর নাম জানতাম এবং সেখানে মিশ্র কিছু মতামত ছিল। কেউ তাকে ভালো বলতো, কেউ তাকে সঙ্গে নানান কথা বলতো। ঘটনাচক্রে একদিন, আপনারা যারা ভৈরবে যে গিয়েছেন জানেন, ভৈরব যাওয়ার আগে এক নদী পড়ে, পুরাতন ব্রহ্মপুত্র নদ নামে নদীটা। এখানে ব্রিজ ছিল না, এখানে ছিল তো ফেরি চলতো। একদিন এক বিকালবেলা আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জে মাধবপুরে, সেখান থেকে ফিরছি। সেই ফেরি ঘাটে তখন আমি দাঁড়িয়ে আছি, ফেরির উপরে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখলাম যে পরিচিত লোক মনে হচ্ছে, দেখলাম মৌলানা মহিউদ্দিন খান, উনিও ফেরিতে আছেন। আর এই প্রথম ওনার সঙ্গে সরাসরি দেখা এবং সরাসরি কথা বলা। তখন আমি এগিয়ে গেলাম, যে আমি পরিচয় দিলাম যে আমার নাম ইমুক, আমি ইসলামী যুব শিবিরের সভাপতি। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, তখন কথা উনি বললেন যে আমি হবিগঞ্জ গিয়েছিলাম, আমি প্রতি বছর একবার হবিগঞ্জে যাই, সেখানে চেয়ারম্যান একজন আছে মাওলানা মুখলিসুর রহমান সাহেব ছিলেন, তার মাহফিল আমাকে যেতে হয়, আমি কমিটমেন্ট দিয়ে আছে, যতদিন বেশি থাকবো যেতে হবে। তারপর ওনার সঙ্গে নানা কথা হলো এবং আমাকে জিজ্ঞেস করলাম যে আপনার সম্পর্কে অনেক কথা শুনি, ভালো কথা শুনি, কিছু কিছু মন্দ কথা শুনি, ব্যাপারটা কি বলেন দেখি একটুখানি। উনি তখন হেসে বললেন, দেখেন, এই দেশে যারা লেখালেখি করে, আমি এবং মৌলানা আব্দুর রহিম সাহেব সম্পর্কে আমার অনেক কথা শুনবেন আপনারা। দুজন লোক এখানে লেখালেখি করে, তখন আব্দুর রহিম সাহেব আছেন, আমি আছি, এবং অনেক কথা শুনবেন, এটা নানান কথা তারা বলে, কাজে এগুলো কানে দেওয়ার প্রয়োজন নেই। যাক, আমি শর্ট টাইমে ফেরি এসে গেল, আমরা বিদায় হয়ে গেলাম। এই প্রথমবার আমার সঙ্গে আমার পরিচয় এবং কথাবার্তা। তারপরে পরবর্তী সময় যখন ইজতেমা কুজুর করা হয়, তখন তিনি ইজতেমা কুজুরটা একজন গুরুত্ব নেতা ছিলেন। এবং আপনারা জানেন 2000 সালে ওকুজু গঠিত হয় এবং 2001 সালে যখন শেখুল সাহেব তখন ওকুজুর চেয়ারম্যান, মুফতি আমি তখন সেক্রেটারি, ওনারা দুজনই জেলে চলে গেলেন। তখন কি করে ওকুজু চলবে? তখন মহিউদ্দিন খান সাহেব আমাকে খবর পাঠালেন যে আমি রাজি কিনা, আমাকে এই অবস্থায় হাল ধরতে রাজি হবো কিনা, তাহলে আমি সভাপতি রাজি আছি। উনি সিনিয়র সভাপতি ছিলেন, তখন আইনত ওনার উপর সভাপতি ভার আসে, উনি আমাকে বললেন যে আমি যদি সেক্রেটারি রাজি হই, তাহলে উনি সভাপতি হতে রাজি হবেন। আমি বললাম আমাকে দিন সময় দেন, আমি একদিন ভেবে চিন্তা করে দেখি। পরের দিন বল, ঠিক আছে, আপনি সভাপতি দায়িত্ব নেন, আমি আপনাকে সাহায্য করবো। তাহলে উনি ভারপ্রাপ্ত সভাপতি হলেন ঐক্যজোটের, আমি হলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি। এবং এরপর থেকে প্রায় 3 মাস পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে, আপনারা জানেন সে সময় খুব কঠিন অবস্থা বিরাজ করছিল এবং আমাদের নেতৃবৃন্দ জেলে ছিলেন। তখন তখন মহিউদ্দিন খানের সাথে মিলে আমরা চিটাগাং, সিলেট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সমাবেশ করেছি এবং যাওয়ার সুযোগ হয়েছে, এবং ওনাকে আমি বোঝার চেষ্টা করেছি যে লোকেরা যে ওনার সম্পর্কে কিছু কিছু বাজে মন্তব্য করে, কেন করে, ওনার মধ্যে কি ভালো দিক আছে। আমি দেখলাম যে ওনার মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণগুলো অনেক আলেমদের মধ্যে পাওয়া যায় না। আলেম কেন, অনেক সাধারণ মধ্যে পাওয়া যায়, অনেক যারা নেতা এদের মধ্যে পাওয়া যায় না। এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমি দেখেছি যে যেখানে আমরা হোটেলে গিয়েছি, মৌলানা মহিউদ্দিন খান সাহেব বিল দেওয়ার সময় আসছে, উনি কাকা দিস না, বিল আমি দেবো, আমি ব্যবস্থা করছি। এটা আমি লক্ষ্য এরাই করি না কখনো, যে আলেম হওয়ার পরে তিনি আগে বিল দেবেন,
অপেক্ষা করবেন না কে অন্য কেউ দেয় কিনা, এটা তিনি কখনোই করতেন না। তিনি নিজেই বিলটি এগিয়ে দিতেন। এই বিষয়টা আমাকে কিছু বিস্মিত করেছে, এবং আমার অভিজ্ঞতা আগে যা ছিল এর চেয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা আমি দেখলাম, যে নিজে এগিয়ে এসে লোকদেরকে মানে বিল দিয়ে ব্যবস্থা করা, এবং যখন যার প্রয়োজন, যখন নাস্তা করতে হবে উনি নিজে বলছেন এখন নাস্তা করার টাইম হয়েছে, আপনারা নাস্তা করতে যান। এমনকি রাত্রে, গভীর রাত্রে ফিরেছি বাসার কাছ থেকে, ওনার বাসায় উনি অনুরোধ করেন আমরা নাস্তা করে যান এখান থেকে। এই যে উদারতাটুকু, মানুষকে আপ্যায়ন করার মানসিকতা, এটা কিন্তু খুব বেশি ব্যক্তির মধ্যে পাওয়া যায় না। আলেমী সাহেব তো অনেকের মধ্যে পাওয়াই যায় না। এই ব্যতিক্রমটা আমি লক্ষ্য করেছি মৌলানা মহিউদ্দিন খানের মধ্যে ছিল। আর একটা বিষয় লক্ষ্য করলাম আমি, মৌলানা মহিউদ্দিন খান সাহেব প্রচন্ড উদার ছিলেন, উদার ছিলেন। তবে একটা বস্তু ওনার ছিল যে উনি প্রথমে রিয়েক্ট করতেন খুব দ্রুত, না আমি পারবো না এটা। পরে যখন একটু দরিদ্র আমরা বসতাম তখন বলতেন ঠিক আছে সবর করেন, দেখা যাক ব্যবস্থা করা যায়। যখন জেলখানা আমাদের যদি ছিল, টাকা লাগে পয়সা লাগে, এই নিয়ে খুব ঝামেলা ছিলাম। ওনাকে বলতাম যে হুজুর টাকা পয়সা না দিলে তো হবে না। উনি বললাম আমি টাকা দেবো কোত্থেকে, তারপর করবোটা কি বলেন, বসেন দেখা যাক কোন ব্যবস্থা করা যায় কিনা, এর প্রতি ব্যবস্থা করুন। তার মানে হচ্ছে একটা অভিভাবক থাকলে যা হয় একটা পরিবারের, উনি অভিভাবকের পালন করতেন। প্রথম দুই একবার হয়তো রাগ করতেন, কিন্তু ঠিক কাজটা করতেন। এমনকি বলছেন যে আমি পারবো না, যা চলে যান আপনারা, আমাকে সব ঝামেলা আমারও ছাড়েন আপনারা। আমি চলে আসলাম, এরপরে আবার বললাম, উনি বললেন না ব্যবস্থা হবে। অর্থাৎ উনি প্রথম না করলেও কার্যত ব্যবস্থা করতেন। এই যে অবস্থা দেখেছি আমি, কোন আলেমকে এই পর্যন্ত আমি যাদের সঙ্গে মেলামেশা করেছি সব দায়িত্ব নিজে নেবেন এটা দেখা যায়নি। উনি দায়িত্ব নিয়েছেন, মানে শুধু পদের দায়িত্ব না, উনি দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত যে বিষয়গুলো জড়িত আছে এগুলো দায়িত্ব নিতেন। বিশেষ করে আর্থিক দায়িত্বটাকে বড় দায়িত্ব আপনারা সবাই জানেন, এবং এটা অনেকে নিতে রাজি হয় না, এই দায়িত্ব উনি গ্রহণ করতেন। এই জন্য মৌলানা মহিউদ্দিনের মাঝে উদারতা ছিল, মানসিকতা ছিল। এমনকি আমি দেখতাম যে অনেক সমালোচক সংগঠন উনি এদেরকে পয়সা দেন, যারা ইসলামের কাজ করে। আমি বলি এগুলো দিচ্ছেন কেন আপনি? এরা কাজ করতে চায়, কিছু কাজ তো করা দরকার, এরা তো সবাই ইসলামী আদর্শেরও না, কিন্তু তারপরে কাজ শুরু করতে চায়, আমি কিছু পয়সা হেল্প দিই। তার মানে হচ্ছে যেখানে ইসলামের নামে কোনো কাজ হতো মৌলানা মহিউদ্দিনের এর তহবিলটা তার জন্য খোলা থাকতো। এটা অনেক অনেক আলেম থাকার কিন্তু মনে রাখতে হবে। এবং শুধু উনি আলেমদের সঙ্গে মেলামেশা তা নয়, কিন্তু আধুনিকদের সঙ্গেও মেলামেশা তিনি প্রচুর করতেন, এবং ডেকে আনতেন, ওনার অফিসে বসে কথা বলতেন। আমার মনে আছে একবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর অডিটোরিয়ামে একটা আয়োজন করেছিল, ফরহাদ মজার একটা প্রোগ্রাম আয়োজন করেছিল। মহিউদ্দিন হাসান ওনাকে এর দাওয়াত দিল, ওনাকে দাওয়াত দিল যে আপনি আসেন। তনি মুনকুজিরের গুরুত্বপূর্ণ নেতা, উনি আমাকে ডেকে বললেন যে আমি যেতে পারবো না, আপনাকে যেতে হবে, আমার পক্ষ থেকে যেতে হবে। আমি সেই প্রোগ্রামে গিয়েছিলাম। প্রতিটি ক্ষেত্রে তিনি নিজের সামনে না গিয়ে উনি এগিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। এটা ওনার মধ্যে ছিল, যেটা ওই যে অনেকে বলেছেন যে আলেম তৈরির কারখানা, লেখক তৈরির কারখানা, এমন বড়বাবু তৈরির কারখানা, অর্থাৎ সমস্ত কারখানার তিনি পরিচালনা করতেন। সব ধরনের কারখানা, সমিতি বানানো কারখানা পরিচালনা করতেন, লেখক তৈরি কারখানা পরিচালনা করতেন, অনুবাদ তৈরি কারখানা পরিচালনা করতেন। এই যে বিষয়টা ছিল, এবং রাজনীতির মাঠে ময়দানের যে সংঘাতপূর্ণ পরিবেশ সেখানেও তিনি যেতেন। অর্থাৎ কোন জায়গাতে তিনি অনুপস্থিত থাকতেন না, সব জায়গায় তিনি থাকতেন। এই যে বট বৃক্ষ, এটা আমাদের দেশে খুব কম ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না এমন কোন ব্যক্তি আছেন যিনি সব ব্যাপারে উদ্যোগী হবেন, সব ব্যাপারে সাহায্য করবেন, এমন ব্যক্তি এখন পর্যন্ত আমরা দেখছি না। আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। আমার ওনার সর্বশেষ দেখা হয়েছে সেন্ট্রাল হসপিটালে, আপনারা জানেন উনি এখানে দীর্ঘদিন সেখানে ছিলেন, আমি সেখানে গিয়েছিলাম, এবং যখন দেখা করলাম কথা তিনি বলতে পারছেন না, আমাকে দেখে তাকিয়া চোখের পানি ছেড়ে দিল। এরপর ওনার সঙ্গে আমার দেখা হয় নাই, এরপরে কিছুদিন পর ইন্তেকাল করেছেন। এই যে মৌলানা মহিউদ্দিন খান, এটা সত্যি বটবৃক্ষ। উনি আলেম ওলামাদের সমস্যাগুলো বুঝতে আমাকে বলতেন, দেখেন আলেমদের সবাই জানি, এদের সঙ্গে মেলামেশা করেছি, যে সমস্যা তো আছে, এরপর কাজ করতে হবে। সমালোচনা কঠোর করতেন, আমরা জানি অনেকেই মেলামেশা করছেন, উনি সমালোচনা কিন্তু ওনার মুখের ভাষা কিন্তু আমরা জানা সবাই করতেন, তারপরে বলতেন এরপর আলেমদেরকে কাজ করতে হবে, আলেমদের ছাড়া হবে না, আলেমদের সম্মিলিত কাজ করতে হবে। বিশেষ করে আমাদের দেশে যে মস্তকগুলো আছে সব মস্তকে সেসব রক্ষা করতে হবে। মাঝে মাঝে সমালোচনা করতেন, কিন্তু কার্যক্ষেত্রে এসে তিনি সমস্ত ওলামাদের সাথে, সমস্ত মস্তকের সাথে সমন্বয় করে কাজ করার কথা তিনি বলতেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে মৌলানা মহিউদ্দিন খানের যে উদারতা শো করেছিলেন, এটা খুব বিরল উদারতা। আমাদের মধ্যে এই উদারতা তৈরি করতে হবে, এবং যার যার মস্তকের, যার যার দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
তাহলে আমাদের পক্ষে আলেমদেরকে ঐক্যবদ্ধ করা সম্ভব এবং ইসলামী দলগুলোকে, ইসলামী সংস্থাগুলোকে, আলেম ওলামাদেরকে সমন্বিত করা সম্ভব। যদি আমরা করতে পারি তাহলে লক্ষ্যে পৌঁছবার সম্ভাবনা আছে। আর যদি আমরা না করতে পারি তাহলে মৌলানা মহিউদ্দিন খানের উপর আলোচনা করার কোনো ফায়দা হবে না। তার উপর আলোচনা করার মানে হচ্ছে আমাদেরকে তার মতো উদার হতে হবে, তার মতো বিশাল হৃদয়ের অধিকারী হতে হবে, তার মতো মননশীল হতে হবে, তার মতো সর্বক্ষেত্রে বিবেচনা করার মতো ক্ষমতা থাকতে হবে। যে আমার বিপরীত পদের অধিকারী, তার সঙ্গে বসে কথা বলা, তার সঙ্গে চা পানি খাওয়া, এই মানুষের মধ্যে ছিল। আমাদের আলেমদের মধ্যে মানুষটা কম কিন্তু তৈরি হয়েছে। এখন ইনশাল্লাহ কিছু ডেভেলপ করছে, কিন্তু আগে তো মোটেই ছিল না। আপনারা জানেন, আমরা যখন প্রথম দিকে 80 দশকে শুরু করতাম তখন দেখা যেত অনেক আলেমদের অবস্থা এমন, দুইজন আলেম একদিন টাকাতে রাজি হয় না, একই টেবিলে বসছে রাজি হয় না, এমন অবস্থা বিরাজ করতো। মৌলানা মহিউদ্দিন খান এগুলো বেরিয়ে ভেঙে যাওয়ার চেষ্টা করেছেন এবং আমরা মনে করি উনি যে পথ দেখিয়ে গিয়েছেন এই পথ ধরে আমরা চলবো এবং সমস্ত ধ্যান ধারণা উঠতে উঠে আমরা আলেম ওলামাদের ঐক্যবদ্ধ করা, ইসলামী মানুষকে ঐক্যবদ্ধ করা এবং তার মাধ্যমে উনি যে এক কল্যাণ একটা স্বপ্ন দেখতেন, মানুষের কল্যাণের স্বপ্ন দেখতেন, ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, তা বাস্তব করা সম্ভব হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আপনারা তো অংশ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আপনারা প্রভাবিত করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মৌলানা মহিউদ্দিন খানের রুহের মাগফিরাত কামনা করে, তার সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।